আমরা যদি বাংলাদেশি জামাতের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে সেখানে উত্থান আছে, পতন আছে, ভালো সময় আছে, মন্দ সময় আছে, কিন্তু একটা বিষয় আসলে কখনোই পরিবর্তন হয়নি। ৭১ সবসময় জামাতকে তাড়া করে ফিরছে। আমরা সবাই জানি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জামাত দল হিসেবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং এটা ছিল জামাতের আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তাদের যুক্তি ছিল যে বাংলাদেশ স্বাধীন হলে এখানে ভারতের প্রভাব অনেক বেড়ে যাবে এবং এটা স্বাধীন রাষ্ট্র হিসেবে কাজ করবে না। তা আমরা যেটা দেখি যে জামাত খোলাখুলিভাবেই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয় এবং আরেকটা বিষয় দেখা যায় যে সে সময় রাজাকার, আলবদর সহ বেশ কিছু সহযোগী বাহিনী গড়ে ওঠে এবং তারা পাকিস্তানি বাহিনীর বর্বরতার সঙ্গী হয়। তখন থেকে জামাত নেতাদের কারো কারো বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের নানা অভিযোগ আলোচিত হচ্ছিল। যদিও জামাতের পক্ষ থেকে সবসময় এটা বলা হয়েছে যে তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পরে কখনোই কোথাও কোনো মামলা হয়নি। তো আমরা যেটা দেখি যে স্বাধীন বাংলাদেশের শুরুতে জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর পরিস্থিতির পরিবর্তন হয় এবং জামাত নেতারা শুরুতে ডেমোক্রেটিক লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং পরবর্তীতে একসময় জামাত নামেই তারা রাজনীতি শুরু করেন। আমরা ১৯৯১ সালের নির্বাচনে যেটা দেখি যে জামাত মোটামুটি একটা অভাবনীয় রেজাল্ট করে। সে নির্বাচনে বিএনপির সঙ্গে তাদের এক ধরনের কৌশলগত মিত্রতা ছিল এবং নির্বাচনের যে রেজাল্ট হয় সেটা আসলে জামাতের জন্য খুবই ভালো একটা রেজাল্ট ছিল। আমরা যেটা দেখি যে জামাত 18টির মতো আসনে জয়ী হয় এবং জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে। কিন্তু সে বছরই আসলে একটা বড় ঘটনা ঘটে। ১৯৯১ সালের শেষ দিকে সে জামাত অধ্যাপক গোলাম আজমকে তাদের আমির হিসেবে নিয়োগ দেয় এবং এটা রাজনীতিতে একটা বিপুল আলোচনা সমালোচনার জন্ম দেয়। কারণ মুক্তিযুদ্ধের পরপরই গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল এবং তিনি যখন বাংলাদেশে ফিরেন তার কাছে আসলে বাংলাদেশের কোনো পাসপোর্ট ছিল না। আওয়ামী লীগ সহ অন্য রাজনৈতিক দলগুলো এটা দাবি করে যে গোলাম আজম বিদেশি নাগরিক এবং তিনি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতা হতে পারেন না। তখন আসলে ওই যুদ্ধ অপরাধ ইস্যু বা ৭১ ইস্যুটা আবার নতুন করে চাঙ্গা হয়। আমরা যেটা দেখি যে গণ আদালতে গোলাম আজমকে দোষী সাব্যস্ত করা হয়। অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ে অধ্যাপক গোলাম আজম নাগরিকত্ব ফিরে পান, কিন্তু স্বাধীনতা বিরোধিতার বা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের যে ইস্যু সেটা আসলে রয়ে যায় এবং কয়েক বছর পর এক পর্যায়ে গোলাম আজম রাজনীতি থেকে বিদায় নিলেও মুক্তিযুদ্ধের যে ইস্যু সেটা আসলে শেষ হয় না। এবং যদিও ২০০১ সালে জামাত রাষ্ট্র ক্ষমতায় বিএনপির সঙ্গী হয়েছিল এবং জামাতের দুজন নেতা তখন মন্ত্রিসভায় ছিলেন, কিন্তু যেটা বলছিলাম যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের জমানায় মুক্তিযুদ্ধের ইস্যুটা আবার প্রবলভাবে ফিরে আসে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে জামাতের সিনিয়র নেতাদের বেশিরভাগেরই মৃত্যুদণ্ড হয়। ট্রাইব্যুনালের বিতর্কিত রায় এটা নিশ্চিত করে বলা যায় যে সে রায়টা বিতর্কিত ছিল এবং যথাযথ বিচার হয়নি। তা আমরা যেটা দেখি যে জুলাই অভ্যুত্থানের পর পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হয়েছে। ৫ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, এটাও এখন সবারই জানা। এরপর জামাত আসলে তার ইতিহাসে একটা ভালো সময় কাটাচ্ছে বলা যায়। জামাত খুব প্রপারলি তাদের সময়টা কাজে লাগাচ্ছে এবং রাজনীতি করছে। জামাতের সহযোগী সংগঠন বলা যায় ইসলামী ছাত্র শিবির, আমরা যেটা দেখছি যে ডাকসু এবং জাকসুতে একটা বিপুল বিজয় পেয়েছে। সেখানেও আসলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের যে ইস্যু সেটা আনা হয়েছিল, কিন্তু আমরা যেটা দেখি যে তরুণ প্রজন্ম সে ইস্যুটা প্রত্যাখ্যান করেছে এবং ইদানিংকার জনমত জরিপও যেটা ইঙ্গিত দেয় যে জামাতের জনপ্রিয়তা তরুণ শিক্ষিতদের মধ্যে বাড়ছে। কিন্তু আমি যেটা বললাম যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বা স্বাধীনতা বিরোধিতার ইস্যুটা এখনও রয়ে গেছে। এখন যেটা দেখা যাচ্ছে বিএনপি নেতারা নানাভাবে জামাতকে অভিযুক্ত করছেন স্বাধীনতা বিরোধিতার জন্য। তো ৫ই আগস্টের পরই জামাতে আসলে ইস্যুটা নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। জামাতের এখন যারা সবচেয়ে প্রভাবশালী নেতা তাদের একটি অংশ মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনার এক ধরনের সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা বলেছিল যে তাদের মধ্যে এটা আলাপের সিদ্ধান্ত হয়েছিল যে তারা একটা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে এবং এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেবে। এবং আমরা যেটা দেখি যে বিশেষ করে জামাতের নিবন্ধনের রায় এবং কাদের মোল্লা রায়ের পর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অতীত ভুলের জন্য ২ দফায় ক্ষমা প্রার্থনা করেছেন এবং একটা টকশোতে তিনি এটা স্পষ্টই করেছেন ৪৭, ৭১ সবই এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু তারপরও আসলে বিতর্কটা একদম শেষ হয়নি এবং জামাতের মধ্যে আমি যতটুকু বুঝতে পারি সেখানে দুটো মত রয়েছে। একটা হচ্ছে যারা এখন খুবই কার্যকর নেতা তারা ক্ষমা প্রার্থনার পক্ষে ছিলেন, কিন্তু মজলিসে শুরার সদস্যদের একটি বড় অংশ মনে করেন যে বরং ক্ষমা প্রার্থনা করলে
এ বিতর্ক শেষ হবে না, বরং তাদের যারা সিনিয়র নেতা যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাদের উপর এক ধরনের কালিমা লিপ্ত হবে এবং তারা যেটা মনে করেন যে তারা ক্ষমা চাইলেও প্রতিপক্ষ এই ইস্যুটা বারবার সামনে নিয়ে আসবে। তো শেষ পর্যন্ত আসলে এই ইস্যুতে জামাত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আমি কিছুদিন আগে প্রথম আলোতে আমরা একটা রিপোর্ট দেখেছিলাম যে জামাত মুক্তিযুদ্ধ ইস্যুতে ক্ষমা চাইতে পারে, কিন্তু এখন পর্যন্ত আসলে দলটির নেতৃত্ব এই ব্যাপারে একক কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, বরং তারা এখন কল্যাণমুখী রাজনীতিতে মনোনিবেশের পক্ষে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের যে রাজনীতি সেটা সামনের দিনগুলোতে খুব বেশি কার্যকর থাকবে না বলেই জামাতের সংখ্যাগরিষ্ঠ নেতারা মনে করেন।